খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 12টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নওশাদের ভাই এখন ফুরফুরায় তৃণমূলের বড় মুখ, শাসক দলে বড় পদও পেলেন কাসেম সিদ্দিকী। ভারতে ফের লকডাউনের বিরাট ইঙ্গিত, অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 6400 পার। 26-এ তৃণমূলকে না সরালে ভয়ঙ্কর বিপদ, ভারত হবে ইসলামিক রাষ্ট্র, ভয়াবহ তথ্য ফাঁস। বাংলাদেশের চাপের মুখে ইউনূস, ভারতের সমর্থন চাইলেন। ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে ইউনূসকে চিঠি, মোদির উত্তর দিলেন প্রধান উপদেষ্টাও। স্টারলিংক ভারতে অনুমোদন পেল, গ্রাম পর্যন্ত পৌঁছাবে ইন্টারনেট, কিন্তু দাম শুনে অবাক হবেন। আওয়ামী লীগের আন্দোলনের ভয়ে ইউনূসের বাসভবনের চারপাশে মিটিং মিছিল নিষিদ্ধ করল ঢাকা পুলিশ। আচমকা দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনার কাকা, তোলপাড় বাংলাদেশ। সীমান্তে পাচার রুখল বিএসএফ, নদিয়ায় উদ্ধার 21 লক্ষ বাংলাদেশি টাকা, বিপুল পরিমাণ মাদক। বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। ফুরফুরা শরীফের রাজনৈতিক সমীকরণ যে বদলে যেতে চলেছে তার বড় ইঙ্গিত পাওয়া গেছিল 3 মাস আগেই। গত 18ই মার্চ পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সেই ইফতার পার্টিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সারিতে দেখা গেছিল নওশাদ সিদ্দিকীর তুতো ভাই কাসেম সিদ্দিকী এবং নাজিমউদ্দিন হোসেনকে। সোমবার তা সাদা কালোয় স্পষ্ট হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হলো কাসেম সিদ্দিকীকে। কাসেম হলো ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর তুতো ভাই, মানে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভাই। একদা রাজ্য পুলিশের নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার পর এই কাসেমই ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে যা তা কথা বলেছিলেন নবান্নের উদ্দেশ্যে। তিনি নওশাদ ও আব্বাসের অতিশয় ঘনিষ্ঠ বলেই ফুরফুরা জানে। ভারতে ফের লকডাউনের বিরাট ইঙ্গিত, অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা 6400 পার। পঞ্চম ঢেউয়েই আশঙ্কায় কাঁপছে দেশবাসী। করোনা ভাইরাস ফের ভারতে দাপট দেখাতে শুরু করেছে। নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের প্রভাবে দেশে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা 6491-এ পৌঁছেছে। পঞ্চম ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। প্রশ্ন উঠছে, দেশ কি আবারও লকডাউনের পথে হাঁটতে বাধ্য হবে? অনেকে ভাবতেই পারেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল আছে, তাতে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার পরিবার তো নিশ্চিন্তে আছে। সামান্য কিছু অসুবিধে হলেও, বেকারেরা চাকরি না পেলেও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে আমি কেন টার্গেট হব? কিন্তু লড়াইটা কি সত্যি আজকের জন্য? যদি আজকে এই লড়াইটা না করা যায়, যদি আজকে সত্যিই তৃণমূলকে রাজ্য থেকে সরানো না যায়, তাহলে ভবিষ্যতের জন্য আসছে কিন্তু ভয়াবহ বিপদ। যেভাবে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছেন, যেভাবে ক্রমশ রোহিঙ্গারা এই রাজ্যকে নিজেদের স্বর্গরাজ্য বলে মনে করছেন, তাতে 2026-এ যদি তৃণমূলকে এই রাজ্য থেকে ক্ষমতাচ্যুত না করা যায়, তাহলে আগামী দিন পশ্চিমবঙ্গ যেমন রসাতলে যাবে, ঠিক তেমনই ভারতকে ইসলামিক রাষ্ট্র তৈরি করার জন্য যে পরিকল্পনা, সেই ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়ে যাবে। এদিন সেই রকমই ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ঘরে প্রবল চাপের মুখে পড়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন এক পরিস্থিতিতে তিনি ভারতের সহযোগিতা কামনা করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূসকে চিঠি পাঠান। এই চিঠির জবাবে ইউনূসও মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 4ই মে লেখা ওই চিঠিতে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মোদী। তিনি লিখেছেন, ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। তিনি উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দিয়ে জানান,
ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের প্রতীক এই উৎসব। একই সঙ্গে ইউনূসের সুস্বাস্থ্য কামনা করেছেন মোদি। এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংক অবশেষে ভারত সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে। এবার শীঘ্রই দেশের প্রত্যন্ত অঞ্চল এবং গ্রামগুলিতে ইন্টারনেটের সুবিধা পৌঁছানো সম্ভব হবে। তবে মানুষের মনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে স্টারলিংকের ইন্টারনেট কি ভারতে সস্তা হবে? কত হবে দাম? স্টারলিংকের ট্যারিফ প্ল্যানগুলি সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা থেকে স্পষ্ট যে এর দাম আপাতত সাধারণ টেলিকম সংস্থাগুলির মতো হবে না। ভারতে এই পরিষেবার জন্য প্রথমে ডিভাইস বাবদ প্রায় 33,000 টাকা খরচ হবে। এরপর প্রতি মাসে প্রায় 3,000 টাকায় আনলিমিটেড ডেটা ব্যবহার দেওয়া যাবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে তার অফিস বাড়ির চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সভা সমিতি, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা পুরোপুরি নিষিদ্ধ করল পুলিশ। রবিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ঢাকা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বলা হয়েছে প্রধান উপদেষ্টার অফিস বাড়ি যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত হোটেল কন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড এলাকায় এই নিষেধ বলবৎ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অর্ডিন্যান্সের ক্ষমতা বলে সোমবার রাত থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে। ঢাকার পুলিশ কর্তারা একান্তে জানাচ্ছেন প্রধান উপদেষ্টার বাড়ির চারপাশে যাতে মাছি গলতে না পারে তা নিশ্চিত করতেই এই নিষেধাজ্ঞা। বাংলাদেশের লাদেশের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। এক স্থানীয় গণমাধ্যম সূত্রে খবর, বকরি ঈদের ব্যস্ততার সুযোগ নিয়ে তিনি গোপনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়েছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অভিবাসন কর্মকর্তারা তাকে থামাতে কোনো চেষ্টাই করেননি। এর কয়েক মাস আগেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও বাংলাদেশ থেকে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক মাধ্যমে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির বিরুদ্ধে নোটিশ জারি করল কলকাতা নগর আদালত। রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন কৌস্তব। মৃত নির্মাণের মতো বসে আছেন তিনি। তার সামনে পুত্রের কবর, নিষ্ঠুর হওয়ায় মাঝে মাঝেই কাটা দিচ্ছে শরীরে। তবে বুঝতে হয়তো পারছেন না। খানিক পর স্তম্ভিত ফিরতেই হয়ে উঠলেন, আমি এখানেই থাকব, ছেলের সঙ্গে কোথাও যাব না। এমনই হাহাকার সন্তানহারা বাবার। আর এই দৃশ্য ছেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর যেন চোখের কোণে বর্ষা নেটিজেনদেরও। এমনটা কি হওয়ার কথা ছিল? এই তো সেদিন একসঙ্গে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমবার IPL চ্যাম্পিয়ন হতে দেখেছেন। কিন্তু তারপর সমস্ত কিছু তছনছ, যেন পৃথিবী ভেঙে পড়েছে তাদের পরিবারের ওপর। 17 বছরের অপেক্ষার অবসানের পর RCB শিরোপা জিতেছে। তাদের বিজয় সেলিব্রেশনে সামিল হতে গিয়ে পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন 21 বছর বয়সী ভূমিক লক্ষণ। সোমবার ব্রিটেন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর সেই সময় লন্ডনে তার সঙ্গে দেখা করতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের এক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে জানা গিয়েছে, ভুল বোঝাবুঝি মেটাতেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।